কি কি স্যার, পৃথিবীর কোন জুলুমই চিরস্থায়ী হয় না স্যার। জালিম যখন জুলুম করে তখন এভাবে মনে সারা জীবন ক্ষমতায় থাকবো, সেই জালিমের পতন হয় স্যার। আজকে আপনারা আমার লাঞ্চ খেতে যাননি স্যার, আমার উপরে জুলুম করছে। একদিন আপনাকে পতন হয়ে পড়ছে, সেদিন আপনাকে পতন হইব, ওদিন সামনে লাঞ্চ থাকবো স্যার, কিন্তু আপনাকে গলা দিয়ে লাঞ্চ নামবো না স্যার। সবাই লাঞ্চ রেখা পালাইবেন, সবাই পালাইবেন স্যার। আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম। আবারও বাল পাকনামি করতেছে। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমি আবার চলে আসলাম নতুন এক পর্ব নিয়ে। দর্শক মন্ডলী, আপনারা জানেন জনতার কথা সবসময় জনগণের সাথে আছে, জনগণের পাশে আছে। দেশের এই সামগ্রিক অবস্থায় দ্রব্যমূল্য নিয়ে জনতা কি বলছে, জনতা কি ভাবছে, আজকে সে বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো জনতার সাথে। দেখি কি তার সমাধান, দেখি কি তার মন্তব্য। এই যে ভাই, এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই বিষয়ে আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো, জনগণ এমনও গোয়া মারা খাইতেছে, অন্য গোয়া মারা খাইতেছে। এখন কি আমাকে গোয়া মারা দিতে আসছেন? দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পারছেন যে আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম। সে আসলে ওইটা মারা খাওয়ার একটা কথা বলছে, তার হয়তো কোনো একটা ভয় আছে। আচ্ছা দেখি অন্য এক ভাইয়ের সাথে আমরা কথা বলি। আচ্ছা ভাই, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? এই যে ভাই, আপনি কিছু বলবেন? দর্শক মন্ডলী, বুঝতে পারছেন উনি আসলে ক্যামেরা দেখে বাকরুদ্ধ হয়ে গেছেন। উনি আসলে কিছুই বলতে চাচ্ছেন না। আমি আসলে জানি না উনি কি খাওয়ার ভয়ে আসলে বলছেন না। এখন দেখি আমরা অন্য কারোর সাথে কথা বলি। আচ্ছা ভাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন, আপনি কিভাবে দেখছেন? আমরা ভালো আছি ভাই, আমরা তো সব আন্ডার কন্ট্রোলে আছে। আমাদের আদা বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, তরমুজ বলেন, লেবু বলেন, সব আন্ডার কন্ট্রোলে ভাই। 250-200 টাকা কেজি হলেও কোনো সমস্যা নেই, আমরা আছি, আমরা বিন্দাস আছে। না আমাদের নেত্রী, উনি সব কন্ট্রোল করে রাখছে। ও আচ্ছা আচ্ছা, দর্শক মন্ডলী, আমরা একজনকে পেয়েছি যে তার নেত্রীর কথা বললো আমাদেরকে, যে দারুণ কিছু কথা বললো। তার খুব ভালো লাগছে, সে বিন্দাজ আছে। মানে 200, 250, 500 বা 1000 টাকা কেজি হলো ওনার কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা যাই অন্য এক ভাইয়ের সাথে কথা বলি, দেখি উনি কি বলছেন, উনি কি ভাবছেন। আচ্ছা ভাই, এই যে আপনি একটু একটু সামনে আসেন, জায়গা দেন। আচ্ছা ভাই, আপনি কিছু বলবেন দ্রব্যমূল্যের? বললে তো পথে গোয়া মারা খাবো ভাই, বলা দরকার নেই ভাই, মনে করি। দর্শক মন্ডলী, আসলে আমাদের ভেতরে এমন একটা ভীতি জন্ম হয়েছে যে আমরা কোনো কথা বলতে ভয় পাই, আমরা আমাদের মতামত জানাতে ভয় পাই, সিদ্ধান্ত জানাতে ভয় পাই, আমরা কিছুই বলতে পারি না। দর্শক মন্ডলী, এখন আমরা যাব অন্য কারো কাছে, দেখি অন্যরা কি ভাবছে এই দিকে। আচ্ছা, এই যে ভাই, এই যে রিকশাওয়ালা ভাই। আচ্ছা ভাই, এই যে দেশের যে সামগ্রিক অবস্থা, এই বিষয় নিয়ে কি আপনি কিছু বলতে চান? ভাই, চাইলেই তো করতেছি না, বুঝছেন না? দেশে তো বাক স্বাধীনতা নাই, কথা কেমনে বলবো, তাই না? স্বাধীনতা না থাকলে কথা কওয়া যায় নাকি? না ভাই, আপনি বলেন। আসলে কেউ বলতে চাচ্ছে না। আপনি মনে করেন যে আপনি আপনার বাক স্বাধীনতা পেয়ে গেছেন, আপনি যা বলবেন আমরা তাই হুবহু প্রচার করব। যে দেশে সরকারের সাথে বিরোধী দলই কথা কয়া পারে না, ওই দেশে মনে করেন আমি একটা রিক্সাওয়ালা হইতেছি গিয়া ছাগলের 3 নাম্বার বাচ্চা। হ্যাঁ, ওই প্রথম 2টা বাচ্চা দুধ খায় আর পিছনের বাচ্চাটা ম্যামা করে দৌড়ায়, আমি হইতেছি ওই বাচ্চাটা। আমার মতো রিক্সাওয়ালারা বা শ্রমিকরা যদি 8-10 জন, 2000, 3000 পয়রা মরেও জায়গা, এই দেশের সরকারের বা বিরোধী দলের কারো কোনো কিছু যায় আসে না। আমরা আসলে কথাটা কইলেও বা কি কমবো, বা আমগো কথাটা কি ঠিক মতো পৌঁছাইবো কিনা জায়গা মতো, এটা তো ভাবার বিষয় ভাই। আচ্ছা ভাই, এই যে ভালো একটা কথা বলেছেন যে বিরোধী দল তো আন্দোলন করছে, সংগ্রাম করছে, অনেকে জেল খাটছে। এই বিরোধী দলের আন্দোলন নিয়ে আপনি আসলে কি বলতে চান? বিরোধী দল কে আছে? হ্যাঁ, দুদিকে তাকায় দেখেন তো, যত দিকে তাকায় দেখি সব জায়গায় তো দেখি একই দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন সবকিছু। হ্যাঁ, আর বিরোধী দলগুলো সব কই? এটা কি সব রোহিঙ্গা মায়ানমারে থাকে? হ্যাঁ শোনেন, বিরোধী দলের টুটি অনেক আগেই চাইপা ধরা হয়েছে, বিরোধী দল লুলে হয়ে গেছে, তারা কথাও কইতে পারে না, তারা কোনো কিছু করতেও পারে না, আর কথা কর জায়গাটাও তো নাই।
হ্যাঁ, এক শাসনতন্ত্র যদি চলতে থাকে তাহলে আসলে কোনো দল কোনো জনগণ কেউ তো কোনো কথা কইতে পারবো না। আর এদিকে সাধারণ জনগণ সবাই আছে হইতেছে গিয়া খালি পেটের ভিতরে ভাই। টাকা পয়সা যেমন হইতেছে সবকিছুর দাম বেড়ে গেছে গা, তেমন ইনকাম কমে গেছে গা। আলুর দাম বেড়ে গেছে, এখন হয়ে গেছে 80 টাকা কেজি। অন্যান্য শাকসবজি 200 টাকার উপরে, 200-300 টাকার নিচে কোনো মাছ নাই। হ্যাঁ, আমি মনে করেন যে এখানে এই বেলার ভিতরে খ্যাপ মারলে 400-500 টাকা আইতো, সেখানে এখন আইছে খালি 80 টাকা। 1 কেজি চালের দামই 80 টাকা। তা আমি যে বাড়িতে ফেরত যাবো 80 টাকা দিয়া আমার পরিবারের জন্য চাল নিমু, নাকি মাছ নিমু, নাকি আলু নিমু, নাকি ডাইল নিমু, আমি তো এই চিন্তায় বাঁচতেছি না ভাই। তাহলে বিরোধী দল কি করতে পারলো না, পারলো না, কিল্লেগা পারলো না, এটা হলো আমি কেন, আমার মতো আরো 10 জন 15 জন 10 লক্ষ 10 কোটি মানুষ তো কথা বলতে পারবো না ভাই। সবাই এই জায়গায় আটকে আছে, বুঝছেন? আচ্ছা ভাই, এই সরকার তো অনেক উন্নয়ন করেছে, তাই না? এই সুবাদে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে থাকে, এটাকে আপনি কিভাবে নেবেন? সরকার তো সরকারের বাপের টাকা উন্নয়ন করে না, আমার টাকায় করছে, আপনার টাকায় করছে। হ্যাঁ, কেউ কি কারো বাপের টাকা উন্নয়ন করছে? আমার আপনার টাকা দিয়ে দেশে উন্নয়ন হইতেছে, এটা নিয়ে তো আলাদাভাবে বলার কোনো কিছু নাই। উল্টা ঋণ বাড়তেছে দিন দিন। মনে করেন এই যে মেট্রো রেল হয়েছে, সেতু হয়েছে, পদ্মা সেতু হয়েছে, তারপরে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, এরকম কত সড়ক হয়েছে, যা কিছু হয়েছে সবকিছু তো আমার আর আপনার টাকা দিয়ে হয়েছে। তার ভিতরে বাইরে থেকে টাকা খরচ করা হয়েছে, কিন্তু যেই পরিমাণ টাকা এখানে মনে করেন খরচ করার কথা ছিল, ওই পরিমাণ টাকা তো এখানে খরচ হয় নাই। এই মেট্রো রেলের যেই পরিমাণ টাকা বাজারে দেখানো হয়েছে, ওই টাকা দিয়ে এরকম 10টা মেট্রো রেল করা সম্ভব ছিল, কিন্তু ওইটা তো হয়ে ওঠে নাই ভাই। টাকা পাচার হয়ে গেছে বাইরে, ঠিক আছে? এতে কি হয়েছে, এই ঋণ যেটা আপনিও লন নাই আমিও লই নাই, সেই ঋণের জন্য খেসারত দিতে হইতেছে। মাথা পিছু সবার ঋণ হয়ে আছে কয়েক শত কোটি টাকা। আপনি ঋণ নিছেন, আমি ঋণ নিছি, কিন্তু এটা তো আমাকে দায়ভারের ভিতরে পড়ে গেছে ভাই। তাহলে এই উন্নয়ন নিয়ে আমি কেমনে করে কথা কমু বা কি কথা কমু? হ্যাঁ, বাজারে গেলে আগুন জ্বলতেছে ভাই। 500 টাকা কেউ চোখেও দেখে না, 1000 টাকা যদি লয়ে যাই তাইলে মনে করেন টুকটাক কিছু বাজার সদাই করে আনন্দ যায়, যেটা আবার 1 থেকে 2 দিনের বেশি যায় না। এখন আমার মতো একটা রিক্সাওয়ালা কি 20-25 হাজার টাকা নিয়ে বাজারে যাবো নাকি? আপনি কোন দেশে যখন করোনা লাগছিল তখন ভাবছিলাম যে এই দেশ মনে আর বাঁচবো না, পুরো পৃথিবী মনে হয় শেষ হয়ে যাবো, এটাই মনে আলামত। তখনও মনে করেন কোন রকম ভাবে আমরা 500 টাকা লয়ে বাজারে গেলে বাজার মাজার করে আমরা আসছি, সবকিছু সুন্দর সুন্দর ভাবে গেছে। কিন্তু এখন দেখি করোনার থেকেও বড় করোনা আম করে গিলা খাইতেছে প্রত্যেক দিন, ঠিক আছে? হ্যাঁ, করোনার সময় 500 টাকা চলে পারছি, কিন্তু এখন আসলে কোনো কিছুই করা পারতেছি না ভাই। কারণ এখন 1000 টাকা নিয়ে গেলেও ওই যে বড় করোনা মনে করেন ফোনা তুলা বসে আছে, গেলে এক ছবল দিয়ে টাকা পয়সা সব খাওয়া হয় ভাই। বাজে নেয় না, আমগো পোলা পায় না, আমগো বাচ্চা কাচ্চা খাইতে পারে না। এই যে পরিবহন শ্রমিকের কথা কই, আমার এক আত্মীয় আছে, আমার ভাই, মনে করেন গতকাল বাইরে হইছে। এর আগে তো অবরোধ দিছিল 34 ঘন্টার, এরপরে দিল 72 ঘন্টার অবরোধ তো চলতেছে, রিক্সা আমি চালাইতে পারতেছি না। এরা কোনো রকম একটা গাড়ি লয়ে বাইরে ছিল ভাই, এই সারাদিন গাড়ি টাড়ি চালা 400 টাকা পাইছে। হ্যাঁ, হাজিরা। 400 টাকা হাজিরা যদি পায় এরকম একজন লোক, এর পুরো গোটা পরিবার নিয়ে কি খাইব কারণ এর আগে 7 দিন গাড়ি চলবার দেয় নাই। তা আমার কথা হইতেছে গিয়া যে আপনারা যদি আন্দোলন করবেনই, এসি ঘরে বসে যে আন্দোলন করতেছেন, আমরা যে মানুষগুলা মাঠে কষ্ট করতেছি, মাঠে খাটতেছি, আমরা যারা রিক্সা চালাইতেছি, ভ্যান চালাইতেছি, গার্মেন্টসে কাম করতেছি, ট্রাক চালাইতেছি, বাস চালাইতেছি, গণপরিবহন কর্মী আমরা যারা আছি, আমগো দোষটা কি? আপনারা এসির মধ্যে বয়া বয়া হইতেছে গিয়া জ্বালা পোড়া সবকিছু করতেছেন, আমরা তো এদিকে আমগো পরিবার মরিবার চালানোর মতো টাকা পয়সা ভাও করতে পারতেছি না ভাই। আমগো সবকিছু তো আটকে রয়েছে এই জায়গায়। জানের ভয়, সেই জানের ভয় দূর করে যদি রাস্তায় নামিও, তারপরে তো যাইতে পারতেছি না ভাই। আমার না জ্বালাইবার পারলে আমার রিক্সাটা জ্বালাই দিতেছে ভাই, নাহলে বাস জ্বালাই দিতেছে, গাড়ি জ্বালাইছে, কারা জ্বালাইতেছে ভাই? হ্যাঁ, আমগো লাভটা কোন জায়গায়? কথা খুবই সহজ। আমার কাছে মনে হয় এখন সময় হয়ে গেছে, যেহেতু গত 15 বছর ধরে এই সরকার এই জায়গায় ক্ষমতায় আছে, তারা এত অবকাঠামোগত উন্নয়ন করে ফেলছে দেশে। মনে করেন মেট্রো রেল বানাইছে, সেতু বানাইছে, টানেল বানাইছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন তাদের উচিত ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এটা যারে মন চায় তারে হস্তান্তর করা বা সুষ্ঠু নির্বাচন দেওয়া, এখান থেকে ক্ষমতা পার করে দেওয়া। এর পরের কোন দলরে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ করা যে আমি 15 বছরে দেশের এই উন্নতি করছি, তোমরা 5 বছরে দেখাও তোমরা কি উন্নতি করতে পারো। তখন যদি লাগে তন্দ্র গেলে আমগো মতো আমজনতা একটা না 5টা করে ভোট দিব এই সরকারের, সমস্যা নাই তো। হ্যাঁ, আমজনতার চোখের ভিতরে যদি আঙ্গুল দিয়ে আপনারা দেখা দিতে পারেন যে আপনাদের ভিতরে কোনো ভয়ভীতি নাই, আপনারা সবাই একই ফিল্ডে রেখা একই সাথে আন্দোলন করতেছেন, সুষ্ঠু আন্দোলন করতেছেন, সুষ্ঠু নির্বাচন করতেছেন, সবকিছু ঠিকঠাক মতো হইতেছে, এই হরতালের জন্য আমরা ঘরে পড়ে নাই। আপনার করে মারামারি করে 5টা ভোট আমি একা দিব, সেই জায়গাটা তো আপনারা রাখতেছেন না ভাই।
আপনারা যদি এই জায়গাটা না রাখেন তাহলে কেমনে করে দেশ বাঁচবো, কেমনে করে মানুষ বাঁচবো? এই জায়গাগুলো খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই। এমনি করে দমায় রাখা যাবে না, বুঝছেন? দর্শক মণ্ডলী, আমরা যেখানে দেখলাম যে সাধারণ জনগণ অনেকেই কথা বলতে ভয় পাচ্ছে, বিবিধভাবে ভয় পাচ্ছে, কেউ বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, কেউ মারা খাওয়ার ভয় পাচ্ছে, কিন্তু ঠিক সেইখানে একজন সাধারণ রিকশাওয়ালা সে আমাদের এমন এমন সব কথা বললো, সে সার্বিক পরিস্থিতি এমনভাবে তুলে ধরলো, এমনি করে দমায় রাখা যাবে না, বুঝছেন? একদিকে উন্নয়ন, একদিকে দ্রব্যমূল্যের চাপ, মানুষ কোথায় যাবে, হাফ কেজির জায়গায় এক পোয়া করে খাচ্ছি, কোথায় গিয়ে মানুষ দাঁড়াবে? সিন্ডিকেটের কিছু কারণ আছে। জনতার কথার সঙ্গে থাকুন, সামনের পর্ব নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সরকার তো সরকারের বাপের টাকা উন্নয়ন করে না, আমার টাকায় করছে। তাহলে কেমনে করে দেশ বাঁচবো, কেমনে করে মানুষ বাঁচবো? এই জায়গাগুলো খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই। এমনি করে দমায় রাখা যাবে না, বুঝছেন? ইলিয়াস, তুমি আজকে রিক্সা নিয়ে বাইরে হও নাই? আসসালামু আলাইকুম। না ভাই, একটু ঝামেলা হয়েছে একটা। কি ঝামেলা হয়েছে? আমি যে রিক্সাটা চালাই ওটা তো প্রতিদিন আমি চালাই। হ্যাঁ। অন্য কেউ ওটা পায় না, মানে মহাজন কয় পাগায়া দেয়, কয় যে না এরা ইলিয়াসে চালাইবো। হ্যাঁ। আজকে গ্যারেজে গিয়া দেখি যে আমার রিক্সাটা নাই। হ্যাঁ হ্যাঁ, এটা কোন করে গেলো? হ, আমি মাঝে জিয়ে এলাম কি ব্যাপার, আমার রিক্সা কোন জায়গায়? কয় যে ভাড়ায় গেছে। আমি কইলাম তো একটা রিক্সা দেন, আমি তো চালান না। কয় তোমার রিক্সা দিলে বিপদে পড়তে হবো। কি কয় এটা? আমার কি রিজিক শেষ হয়ে যেতেছে গা, আল্লাহ কি আমার উপর উঠা লইব? আরে না না, রিজিক হলো আল্লাহ হাতে, তুমি রিজিক চিন্তা করো না। ভাত দিয়ে কি মানে খায় নাই না পুরোটা? না, আমার এই ভাতের ভিতরে দুইটা একটু ডাইল মাল দিয়ে দেন না, একটু খাই। টাকা পয়সা না, একটু আজকে লগে পরে দিন। সমস্যা নাই, তুমি বসো, আমি তোমার খাওয়ান দিতেছি। কি নাম কি? আরে এইদিক ওইদিক দেখার দরকার নাই তো। নাম কি? ইলিয়াস। কি নায়ক ইলিয়াস কাঞ্চন নাকি? না ভাই, ইলিয়াস হোসেন। ও, ইলিয়াস হোসেন। এই দাঁড়াও, এই 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 তোমরা, এই তোমরা কি করতেছো? এই তোরে এত বড় সাহস কে দিল? এই তোর বাচ্চা চুপ, ছোট বাচ্চা, একদম চুপ, একটা কথা কবি না। কথা বলতে লাগা। তোরে এত বড় সাহস সরকার এই এই কাঞ্চন, খানকির পোলা তোরা যাইতে কইছি না? আমি গেছি, ওর কি হয়েছে আমি দেখো। আমার তোরে এত বড় সাহস করছে, সরকার বিরোধী কথা কস, খানকির পোলা। ভাইয়া তোমার নাম জানো কি? তোমার নাম কি ভাইয়া? ইলিয়াস। ইলিয়াস স্যার। শুনলাম আপার সোনার ছেলেরা তোমার লাঞ্চ করতে দেয় নাই, সেখান থেকে তোমার নাকি উঠাই নিয়ে আসছে। তোমার অনেক মারছে তাই না? এটা কি করছো? স্যার আমি একটু মারছি স্যার, ওরা বেশি মারছে স্যার। ফাইজলামি করো তুমি। তোমার আমি কতবার বলছি, হ্যাঁ কারা জিগায় মারছো? আমি বলছি হ্যাঁ এটা আমার ভাই। ভাই এটা কে? এটা আমার ভাই, কথাটা মাথায় রেখে কিন্তু ওর গায়ে যেন আর কোনো আচর না পড়ে। ভাইয়া নাও, তুমি নাস্তা করো, নাও খাও। কি একটা অবস্থা করছে। আচ্ছা ওই তোমার ওই ভিডিওটা কিন্তু আমি দেখছি, খুব সুন্দর হয়েছে, খুব দারুণ। বলো তুমি, আমার বক্তব্য শুনে মনে হয় যে তুমি ভালো শিক্ষিত একটা ছেলে। তুমি যেন কি পাস করছো, কোন পর্যন্ত করছো ভাইয়া? 8 পাস। 8 পাস।
তুমি এই 8 পাস করে এই বালের অঙ্ক তুমি কেমনে বুঝলা? তোমার আমি আরেকটা অঙ্ক বুঝাই, এই তোমার আলু দিয়েই বুঝাই। ধরো ছোট আপাই বললো যে প্রতি কেজি আলুতে তার 10 টাকা করে লাগবে কমিশন, পার্সেন্টেজ। এখন তোমার মনে করো যে সিজনে তো আলুর দাম থাকে 10 টাকা 15 টাকা, তখন তো আর 10 টাকা করে খাইতে পারে না, তখন কৃত্রিম ভাবে সংকট তৈরি করে আলুর দাম দেয় বাড়ায়া। বছরে আমরা বাংলাদেশে আমরা সব জনগণ একটা হিসাব করে দেখা গেছে আমরা বছরে প্রায় 910 কোটি 90 লক্ষ কেজি আলু খাই। 910 কোটি 90 লক্ষ কেজি আলু খাই। এখন এখান থেকে যদি ছোট আপার জন্য 10 টাকা করে রাখে, বড় আপায় কি করবে? বড় আপায়ও কিন্তু রাখে। তারপর আছে না ছোট ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আর আমার মতো সুধীর ভাই তো আছেই। এই সব ভাই বোন খাইতে 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 ওই 10 টাকা 15 টাকার আলু গিয়ে কততে দাঁড়ায় জানো? 80 টাকা 90 টাকা কেজি ধরে দাঁড়ায়। চিন্তা করছো? এইভাবে যদি একজন খায় তাহলে শুধু কমিশন গিয়ে দাঁড়ায় 9,000 কোটি টাকা। বুঝো? কিছু বোঝো? আচ্ছা ঠিক আছে, এটা না বুঝো, কিন্তু যেটা বুঝছো তুমি, এটা তুমি কেমনে বুঝলা? এই অঙ্কটা এই তোমার মাথার মধ্যে কে দিয়ে দিল বলো তো একটু? স্যার, প্রত্যেকদিন বাড়িতে গিয়ে ভিডিও দেখি স্যার। কি দেখো? বড় বড় মানুষের ভিডিও। কেউ কেউ সরকারের পক্ষে কথা কয়, আর কেউ কেউ সরকারের দুর্নীতির কথা কয় স্যার। কখন কে কোন কথা সত্য কয় এরা চোখ দেখলে বোঝা যায় স্যার। আমি এটি শুনি স্যার, এখান থেকে জানি স্যার। তুমি আমার বালটা বোঝো, বালটা মেজাজটা খারাপ করে আমার। এত শত কন্টেন্ট রাখতে ইউটিউব দেখা এই বাল সাল দেখে। আচ্ছা তনু, মানে একটা জিনিসের সীমা থাকা উচিত। ওই শালার পুতেরা, ওই শুয়ারের বাচ্চারা বিদেশে বইসা বইসা এই বাল সাল বানায়, আর ওর মতো রিক্সালা এগুলো দেখে। আমার তুই রিক্সালা চৌধুরী ভাই, তুই এইসব বালছাল দেখবি কি লিগা? বিনোদনের কি অভাব পড়ছে? বিনোদনের অভাব পড়ছে শুয়ারের বাচ্চা। চেষ্টা গরম করে দেয়। আমার সব সহ্য হয়, তুমি আমার এই বাল পাকলামি সহ্য হয় না। বাল পাকলামি করে। একটা জিনিস সীমা থাকা উচিত, তুমি বুঝো? এই দেশে এই ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলো আবিষ্কার করছে কে? আপা স্যার। স্যার আপা ওই যে মোবাইলটাও তো আপা আনছে দেশে, সেই মোবাইল দিয়ে ওরা দেখে ভিডিও, কিন্তু চিন্তা করেন আবার আপার বিরুদ্ধে কথা কয়। এই মোবাইলটা এখানে রাখো, সেখানে রাখো, পাশার মধ্যে রাখো, কুস্কির মধ্যে রাখো, আপার দেওয়া মোবাইল। আর সেই মোবাইলের মধ্যে তোমরা এই বালসাল কথা বলতে পারো না? যে আবিষ্কার করলো, যে তোমাদের হাতে তুলে দিল, তার বিরুদ্ধে কথা বলো। শালা না ফরমানের বাচ্চা। এই দেশটা আগাইবো কেমনে? আবার এই যে রিক্সা চালায় স্যার, হ্যাঁ আগে ছিল প্যান্ডেল রিক্সা, চালাইতে কত কষ্ট হইতো না স্যার। আর এখন কি করে? এখন ওই যে মোটরের রিক্সা চালায়, কত আরামে চালায়, কত টাকা ইনকাম করে, তারপরেও আপার বিরুদ্ধে কয়। আপনি কোন স্যার কেমন লাগে? কোনো ইমান আছে? এত সব কুত্তার বাচ্চা স্যার, এই কারণে এরকম। রাজনীতি চাও তুমি না? রাজনীতিবিদ হইতে চাও? শালার ইউটিউবে কত সুন্দর সুন্দর কন্টেন্ট আছে। আমাদের যে এই যে বর্তমানের ইয়ং পোলাপান, কত সুন্দর সুন্দর পোলাপান, পোলারা মাইয়ারা, সারা দেখলে দেখতেই মন চায়, খালি দেখতেই মন চায়।
ওরা কন্টেন্ট বানায়, ওগুলা দেখ। আমাদের সরকারের উন্নয়ন নিয়ে পই পই করে সব ভিডিও দেওয়া আছে, ওগুলা দেখ। এগুলা দেখা দরকার হলে তোরে আমি অ্যাওয়ার্ড দিব, দর্শক হিসাবে আবার নতুন অ্যাওয়ার্ড যুক্ত করবো শালা, ডিজিটাল অ্যাওয়ার্ড। দেশটা ডিজিটালাইজ করে ফেলাইছি তোমাদের এই সব দেখার জন্য। হ্যাঁ, কোথায় শালার 8 পাস ডিরেক্টর, শালার কি বড় বড় সিনেমা বানায় ফেলাইতেছে, আর ও 8 পাস হইয়া এই রিক্সাই চালানো লাগবে তোমার। স্যার আমার মনে হয় ওর মধ্যে ঝামেলা আছে স্যার, কোনোভাবেই স্যার ও 8 পাস হইতে পারে না স্যার। আরে 8 পাস হইলে স্যার এইভাবে কথাবার্তা গুছায় কেমনে ভিডিওতে কইলো স্যার? ও তো একটা এজেন্ট স্যার, আমি শিওর স্যার ও এজেন্ট, ও পাকিস্তানি এজেন্ট স্যার। হইতে পারে। তনু, এত বছর তুমি আমার কাছ থেকে কি শিখছো? স্যার অনেক কিছু শিখছি। এই সব বিদ্যা কাজে লাগাই ওর পেটের ভেতর থেকে সব বাইর কর। জি স্যার, আমি ওর পুটকির মধ্যে গরম ডিম ঢুকাই দিব স্যার। সব বাইর কর, যেমনে মন চায়। তুই কোন আইনটা ঢুকাবি, কি ঢুকাবি আমি জানি না, সব বাইর কর। যদিও রাজি না হয় তাহলে ওরে পাকিস্তানি এজেন্ট বানা ওরে পাকিস্তানি এজেন্ট। বিরক্ত লাগতেছে, বেশি খারাপ লাগতেছে কি জানো? এই যে আমার যে ভাতিজাটা আছে না, ওই যে ভিডিও বানায়, ভদ্র একটা ছেলে, ছাত্রটাকে চিনছো না? আমার নিয়ে ভিডিও বানাইলো, সেই ভিডিও শালার ভিউ পাইলো না, শালার রিক্সালার এই বাল সাল ভিডিও ভিউ কামায়। মানে আমি আর নিতে পারতেছি না। শোনো, তুমি সামলাও, আমার এত এতই নাই, আমি এই বাল সামলে পড়ে দিচ্ছি। ওদিকে আমার নায়িকা বসে রয়েছে, আমার চুলকাইতেছে, চুলকানি বেড়ে গেছে, রিক্সালা বাল লইয়া পড়ে রয়েছে আমি। স্যার কি কি স্যার, পৃথিবীর কোন জুলুমই চিরস্থায়ী হয় না স্যার। জালিম যখন জুলুম করে তখন এভাবে মনে সারা জীবন ক্ষমতায় থাকবো, সেই জালিমের পতন হয় স্যার। আজকে আপনারা আমার লাঞ্চ খেতে যাননি স্যার, আমার উপরে জুলুম করছেন, একদিন আপনাকে পতন হয়ে গেছে, সেদিন আপনাকে পতন হইব, ওদিন সামনে লাঞ্চ থাকবো স্যার, কিন্তু আপনাকে গলা দিয়ে লাঞ্চ নামবো না স্যার। সবাই লাঞ্চ রেখা পালাইবেন, সবাই পালাইবেন স্যার। আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম।